স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে কী অবস্থায় আছে তা নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত নারীর জীবনে কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা হয়েছে অনেক, কিন্তু তারপরও যে কোনো দুর্যোগ এলেই নারীর দুর্ভোগ সেই অর্থে কমে না। আজারবাইজানের বাকুতে COP29 শুরু হয়েছে 11 নভেম্বর থেকে। বিভিন্ন সেশনে উঠে আসছে জলবায়ু পরিবর্তনে নারীর জীবনের কি প্রভাব ফেলে তা। বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে কি বার্তা আসতে পারে, আজ অন্য পক্ষে আলোচনা হবে COP29 নারীর জন্য বার্তা কি এই বিষয়ে। সঙ্গে আছেন উন্নয়ন কর্মী ফারহানা হাফিজ এবং আছেন প্ল্যান ইন্টারন্যাশনালের ক্লাইমেট বিষয়ক গবেষক মাহমুদা আক্তার। স্বাগত আপনাদের দুজনকেই। মনে হতে পারে যে এটা একটু খটোমটো বিষয়, কিন্তু যেহেতু একটা পরিবেশ সম্মেলন চলছে এবং এখানে নারীর স্টেক, আমরা সব জায়গায় যেহেতু অন্তর্ভুক্তি বা বলছি যে ইনক্লুসিভ হতে হবে এবং সবসময়ই কিন্তু কপে নারীর ইস্যুটা, জেন্ডার ইস্যুটা আসে। আপনার কাছে যদি আমি একটু জানতে চাই যে এই যে কপের মতো একটা, আমরা বলি যে এটা প্রায় একটা বাজারের মতো, এত ধরনের বিষয় এখানে হয়, সেখানে নারীর ইস্যুটা আসলে কতখানি অ্যাড্রেস করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু একটা বৈশ্বিক জলবায়ু সম্মেলন এবং এখানে অনেকগুলো রাষ্ট্র তাদের জলবায়ু পরিবর্তনজনিত এবং অভিঘাতজনিত যে আমরা যেটা বলি অ্যাডাপ্টেশনের কথা বলি, অনেক নীতিমালা গ্রহণ হয়, এটাতে অর্থায়নের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে অবশ্যই নারীর হিস্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে নারীর জীবনের উপর এটার একটা আলাদা আসলে প্রভাব আছে। বিশেষ করে আমরা জানি জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে বেশি যে ন্যাচারাল রিসোর্সগুলো আছে সেগুলোর উপর যে দুর্দশা তৈরি হয় বা যে নেতিবাচক প্রভাব পড়ে, তার একটা সরাসরি প্রভাব হচ্ছে নারীর জীবনে। আমরা যদি তিনটি বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশের নারীদের তাদের জ্বালানি, তারপর হচ্ছে খাদ্য, যেটা আমরা ফুড সিকিউরিটি বলি, এবং খাদ্য মজুদের ব্যাপার, এবং হলো পানি সরবরাহ মানে আরোহণ, এই তিনটি জায়গার যে নেতিবাচক প্রভাবটা পড়ে তার কিন্তু নেতিবাচক ব্যাপারটা নারীর উপর পড়ে। তো সুতরাং জলবায়ু সম্মেলনে নারীর হিস্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমরা যদি এবার 29তম সম্মেলনটি হচ্ছে, এটি 4-5 বছর আগে সম্মেলনেও কিন্তু এটা নিয়ে অনেক অ্যাক্টিভিস্টরা কথা বলেছে। বিষয়টা কিন্তু জেন্ডারটি কিন্তু জলবায়ু পরিবর্তনের এগ্রিমেন্টের মধ্যে ওইভাবে ছিল না। এটা নিয়ে সবচেয়ে বেশি আমরা যখন প্যারিস এগ্রিমেন্টের পরে আসলে মূলত এই বিষয়টা সামনে এলো, এবং COP25 থেকে যেটি হচ্ছে একটা জেন্ডার অ্যাকশন প্ল্যানের কথা বলা হচ্ছে, এবং বিভিন্ন দেশও কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য আলাদা একটি অ্যাকশন প্ল্যান করছে। এবং এইবারেরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত বছরের কপে প্রথম জেন্ডার অ্যাকশন প্ল্যানটি এটা ইনিশিয়েটেড হয়েছে। এবং আপনি যদি এবারের দেখেন যে এবারে জলবায়ু সম্মেলনের যে আলোচনার বিষয়, সেখানে জেন্ডার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং 10 তারিখে কিন্তু একটা প্রি কপ হচ্ছে জেন্ডারের এই পুরো অ্যাকশন প্ল্যানের এইগুলো নিয়ে একটি আলোচনা হচ্ছে। তবে আমরা আরও আলোচনা করব যে নারীর বিষয়টি থাকা আর নারীর অংশগ্রহণ থাকাটা সেটা আসলে কিভাবে বা কতটুকু হচ্ছে। মাহমুদা আক্তার, প্যারিস চুক্তির পরে মানে প্যারিসের কপটি হলো, প্যারিস চুক্তি যদি বলা হয়, তারপরে আমরা কিন্তু আর খুব একটা আগাতে দেখি নাই, মানে সে একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যেও বিষয়টা আসে নাই। সেইখানে আসলে নারীর ইস্যু আমরা দেখেছি যে প্রত্যেকটা কপেই জেন্ডার নিয়ে বিভিন্ন সেশন হয়, কিন্তু সিদ্ধান্ত আসলে শেষ পর্যন্ত কি আসে সেটা আমরা খুব একটা ফলো আপ করার সুযোগ মনে হয় পাই না। আপনার কি মনে হয় যে এখন সেই সময়গুলো এসছে কিনা, যে গুরুত্বের সাথে বিষয়গুলোকে তুলে ধরা? আমরা যদি গত কয়েক বছরের কপটা ফলো করে থাকি, তাহলে আমরা দেখছি যে আপা যেটা অলরেডি মেনশন করেছেন, যে এখন নারীদের এই বিষয়গুলো তুলে এসেছে বিভিন্ন আলোচনার মধ্যে, তারপর সিদ্ধান্তের মধ্যে। ইউএনএফসিসি কিন্তু এখন তাদের আলোচনা এবং সিদ্ধান্তের মধ্যে এই যে লিঙ্গ প্রক্রিয়াশীল ব্যাপারটা, সেটা তারা অন্তর্ভুক্ত করছেন। এবং গত COP28-এ সব মন্ত্রীরা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা এইটা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা নারীদের অন্তর্ভুক্তি করা সব ধরনের সিদ্ধান্তের মধ্যে তারা এটা
মানে কনসিডার করবেন। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে তারা এইটাও নিশ্চিত করেছেন যে তাদের যে জাতীয়ভাবে তৈরি যে এনডিসি আমরা বলে থাকি, ন্যাপ বলে থাকি, সেই বিষয়গুলো বিভিন্ন ধরনের দেশ পর্যায়ে সেটা মানে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি একটা ভালো খবর হচ্ছে আমাদের আরব ইমারাতসের একটা ফ্রেমওয়ার্ক আছে, গ্লোবাল ক্লাইমেট রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক। সেইখানে কিন্তু তারা নারীদের বিষয়গুলো বেশ ভালোভাবে তুলে ধরেছেন এবং লিঙ্গ প্রতিক্রিয়াশীলের যে ব্যাপারটা আছে সেটা সেখানে বেশ ভালোভাবেই লক্ষ্য করা হয়েছে। একটা বিষয় যদি একটু বলি ফারহান হাফিজ, যে আমরা খুব COP29 বিষয়টি অনেকে হয়তো খুব মনে করতে পারে, যেটা খুবই, আমি যেটা প্রথমেই বলছিলাম যে খটোমটো বিষয়, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, সেখানে তার সাথে আসলে নারীর স্টেকটা কি। এই যে বন্যাটা গেল, আমরা দেখলাম যে আসলে নারী কিভাবে আসলে জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়। আমরা যদি একটু ছোট ছোট করে একেবারে বাস্তব জীবন থেকে উদাহরণ দিই, এই যে আমাদের বন্যায় আমরা দেখলাম যে, আচ্ছা, শুধু বলবো যে যেটা আমাদের অগাস্টে বন্যা হলো সেই বন্যা না, প্রতি বন্যায় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যেটা দেখা যায়, খুব সহজ করে বললে যে আমরা দেখি যে বন্যার যদি ক্ষয়ক্ষতিটা দেখি, যে একটা হচ্ছে যে একটা ফসলের কিন্তু একটা ক্ষতি হয় এবং আমাদের কৃষি ফসলের একটা ক্ষতি হয় এবং ওই সময়টাতে কাজ বন্ধ থাকে। কিন্তু এবং আমরা জানি আমাদের যে এগ্রিকালচারাল লেবার, বিশেষ করে একেবারেই প্রাথমিক পর্যায়ের কাজগুলোতে নারীর একটা অংশগ্রহণ আছে, সুতরাং সেই সময় সে কিন্তু তার একটা ইনকাম লস হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্যায় বিশেষ করে এবং আমাদের ফ্ল্যাশ ফ্লাডগুলোতে, যেটা হচ্ছে গবাদি পশুর উপর এবং হাঁস মুরগির উপর একটা, লাইভস্টকের উপর একটা প্রভাব ফেলে এবং এইগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নারীদের একটা ইনকাম জেনারেটিং একটা ব্যাপার, সুতরাং সেটা তারা একটা নষ্ট হয়। তৃতীয়ত হচ্ছে যে পানি, বিশেষ করে আমাদের পানি আনার কাজটা, এই কাজটা যেহেতু জেন্ডার রোলটা হচ্ছে নারীর এবং তাদের অনেক গুরুত্ব, এবং দক্ষিণাঞ্চলে আরেকটা যেটা হয় দুর্যোগ ছাড়াও যেটা হচ্ছে লবণাক্ততা যেহেতু বাড়ছে, সেই পানিটা মানে সুপেয় পানির জন্য তাকে অনেক পথ হাঁটতে হয় এবং এইখানে একটা বড় জায়গা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্সের একটা বড় সুযোগ আছে এবং সেই ঝুঁকিটা আছে। পাশাপাশি যেটা হচ্ছে আমাদের যে বন্যার সময় স্কুল বন্ধ থাকে এবং অনেক মেয়েরা হচ্ছে স্কুল থেকে ঝরে পড়ে এবং বাল্যবিয়ের ঝুঁকিটাও তাদের আসলে বেড়ে যায় এবং সেখান থেকে বিশেষ করে বর্ডার এরিয়াগুলোতে, যখন সাতক্ষীরা অঞ্চলগুলোতে বন্যা হয় বা ওই জায়গার যে দুর্যোগগুলো আছে কুড়িগ্রাম অঞ্চলে বা সিলেটে, সেটা হচ্ছে যে নারী পাচারের, বিশেষত বর্ডার এরিয়া, নারী পাচার খুব হয়। আর একটা যেটা হচ্ছে যে সবচেয়ে বড়, বিশেষ করে যে মাতৃস্বাস্থ্য, সেটা ব্যাহত হয়, কারণ এই এক্সেসগুলো তখন কিন্তু কমে যায়। এবং আপনি প্রতিবারের বন্যা যদি আপনি যে তথ্যটা দেখা যায় যে এই সময় যে বিশেষ করে প্রেগন্যান্ট মাদার যারা আছে তাদের কিন্তু একটা বড়, আর একটা হচ্ছে সকল গবেষণা বলছে নারীর কিছু স্বাস্থ্যের, প্রজনন স্বাস্থ্য এবং অন্য স্বাস্থ্যের উপরও কিন্তু জলবায়ু হিটের করে দেখা যাচ্ছে যে নারীর প্রেগন্যান্সি জনিত ব্যাপারগুলো অনেক জটিল আকার ধারণ করে। আমি যদি মাহমুদ আক্তার আপনার কাছে জানতে চাই যে বিষয়গুলোকে অ্যাড্রেস করার নিয়মটা কি, উপায়টা কি? মিনিস্ট্রিয়াল লেভেলে তো একরকম হয়, রাষ্ট্রপ্রধানরা যান, কিন্তু আসলেই আমি দেখেছি আমার কাভার করার অভিজ্ঞতায় খুব একটা নারীর ইস্যু কিন্তু দু একটা সেশন ছাড়া আসে না। তো আমরা আসলে দৃষ্টি আকর্ষণ কি করে করতে পারি? প্রথমত আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে গ্রাউন্ড লেভেল থেকেই, হ্যাঁ। এবং আমরা যেই জলবায়ু গবেষণাটাতে পার্টিসিপেট করি বা কনফারেন্সটাতে পার্টিসিপেট করি, এইখানে দেখা যায় এমন সব মানুষজন যাচ্ছেন যারা আসলে লোকাল লেভেলের সাথে ওই রকমভাবে কানেক্টেড নয়। তো পরবর্তীতে আমাদের যেটা করা উচিত যে গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাসরুট লেভেল থেকে মানুষদেরকে এই সব কনফারেন্সে নিয়ে আসতে হবে। হয়তো আমরা তাদেরকে ইন পার্সন আনতে না পারছি, কিন্তু তাদের ভয়েসটাকে ক্যাপচার করে সেখানে নিয়ে আসা, পাশাপাশি তাদেরকে কিছু টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, এই জিনিসগুলো। এবং একটা যেটা বড় গ্যাপ এখন পর্যন্ত দেখা যাচ্ছে, অনেক মানুষ এই জেন্ডার ইকুইটি নিয়ে, ইকুয়ালিটি নিয়ে কথা বলছে, কিন্তু সেটা মাপার, পরিমাপ করার কোনো কিছুই নেই। কোন জিনিসটা দিয়ে আমি পরিমাপ করব যে আসলে আমার এই ইনিশিয়েটিভটা জেন্ডার সে হচ্ছে, এইটা এখন আমাদের সবচেয়ে আগে দরকার। ভালোভাবে আইডেন্টিফাই করা, ডিফাইন করা যে কোনটাকে আমি ক্লাইমেট ইনডিউসড জেন্ডার ইস্যুস বলবো, পাশাপাশি একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে এবং সেটা মেজার করার, মনিটর করার প্রপার একটা ওয়ে থাকতে হবে। আমরা সরকারি পর্যায় থেকে আসলে আরও কি করা যেতে পারে অথবা উন্নয়ন সংস্থাগুলো কি করতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো। একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।
স্বাগত পক্ষে আছে পক্ষে COP29 উপলক্ষে আলোচনা করছি। COP29 নারীর জন্য কি বার্তা, কি এই বিষয়ে ফারহান হাফিজ, আমরা বোধহয় এই বিষয়গুলোতে এখন একটু আসতে পারি যে সবসময় কপ আমরা দেখি যে আমরা যাই, একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আমাদের দাবি থাকে এবং সেই দাবি দেওয়া কখন বেশিরভাগ সময় পূরণ হয় না, অথবা নানানভাবে সেটা এক সময় আড়ালে চলে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে বিষয়গুলো নিয়ে কি ভালোভাবে মানে কি বলে হোমওয়ার্ক করা এবং সেটাকে ঠিকঠাক মতো তুলে ধরা, আসলে কি আমাদের শুধুই টাকার প্রয়োজন কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে ঠিক কতখানি সরকারি পর্যায় থেকে, আইএনজিও থেকে এবং লোকাল এনজিও থেকে, এবং যদি আমি বলি যে নারী সংগঠনগুলো যারা আছেন, সব মিলিয়ে যদি একটু বলেন। যদি বলি বাংলাদেশের যদি কাঠামোগত জায়গাটা বলি, জলবায়ু পরিবর্তনের নীতিমালা এবং সেখানে জেন্ডার সম্পৃক্ততা, সেটা কিন্তু একটা গ্রাউন্ড ওয়ার্ক হয়ে আছে। কারণ বাংলাদেশে একটি জেন্ডার মানে জলবায়ু পরিবর্তন জনিত একটা আলাদা জেন্ডার অ্যাকশন প্ল্যান আছে এবং বাংলাদেশের একটা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে এবং যেটা রিভিশনও হয়েছে, এটা সেকেন্ড চলছে। পাশাপাশি আমাদের তো সুতরাং এটা যেহেতু একটা সরকারি একটা পরিকল্পনা, সরকারের কমিউনিকেশনের গ্রাউন্ড ওয়ার্কটা আছে যে আমরা কোথায় কী করব। এখন ক্ষতিপূরণের জন্য যে অর্থায়নের কথা বলা হচ্ছে, এখন সেই অর্থের ব্যাপারটা আমাকে দেখতে হবে যে পুরো পরিকল্পনার মাধ্যমে যে ক্ষতিপূরণের অর্থটা আমাদের ট্রাস্ট ফান্ডের মাধ্যমে যেটা এসছে, সেখানে আসলে জেন্ডারের বিষয়টা কিভাবে আসলে বাস্তবায়ন হচ্ছে। এবং এইখানে হচ্ছে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে যে আমাদের একেবারে স্থানীয় পর্যায়ের যে সবচেয়ে ভালনারেবল উইমেন যারা আছে, শুধুমাত্র তারা ক্ষতিপূরণ পাচ্ছে তা না, তারা এই ডিসিশন মেকিং প্রক্রিয়াগুলোর মধ্যে আছে কিনা। যে জায়গাগুলো সরকারের দিক থেকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, প্রথম কথাটা হচ্ছে যে আমাদের সঠিক তথ্য এবং হলো ডেটা। আমাদের কিন্তু এখন পর্যন্ত যদি বলি ক্লাইমেট ইনডিউস জনিত যে ডিজাস্টার বা এই ভালনারেবল কারণে যে নারীরা ক্ষতিগ্রস্ত হন, তার যে সঠিক তথ্য, সেই ডেটা কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবল। কিন্তু আমরা তো দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক দূরে গিয়ে দুর্যোগেরটা আছে, যেমন দুর্যোগ হলে পরে সেটা হয়, বাট একেবারে পার্টিকুলারলি আমি বলতে পারি না যে কুড়িগ্রামের আসলে জলবায়ু প্রভাবজনিত নারী ভালনারেবিলিটি গুলো কিছু গবেষণা আছে, বাট ওয়াইড অ্যাঙ্গেল বা কোনো কোনো জায়গায় যেমন খুলনার কথা আমরা জানি, খুলনার কথা আছে, কিছু আছে, বাট এটা তো রেগুলার আসলে তথ্য দরকার এবং এটার মনিটরিং দরকার। দ্বিতীয়ত যে বিষয়টা হলো যে ফান্ডটি আসছে, সেখানে আসলে যে হচ্ছে যে উইমেন এজেন্সিটা আসলে কিভাবে সেখানে কাজ করছে, তাদের কথাগুলো তারা সঠিকভাবে বলতে পারছে কিনা। আর একটা হচ্ছে যে উইমেন যেটা হচ্ছে ক্লাইমেট জলবায়ু পরিবর্তন, এটা একটা আমাদের বাস্তবতা, সেটাকে মাথায় রেখে যে অ্যাডাপ্টেশন হচ্ছে বিশেষ করে লাইভলিহুডের ক্ষেত্রে নারীর লাইভলিহুড যে স্কিমগুলো নেওয়া হচ্ছে, সেটা আসলে কতখানি টেকসই বা সেটা আদৌ আসলে ভবিষ্যৎ জলবায়ুর জায়গায় নারীকে টিকিয়ে রাখবে কিনা। আমরা কিন্তু এখন পর্যন্ত ঘুরে ফিরে নারীর লাইভলিহুডটাকে খুব এক জায়গায় দেখছি, হচ্ছে প্রপার একটা মনিটরিং এবং সেইখানে একটা কোঅর্ডিনেশন আসলে খুব। আমি আবারও আপনার কাছে ফিরবো যদি কোঅর্ডিনেশনের কথাটা বলি। আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের এই কপে যাওয়ার আগে এক ধরনের প্রস্তুতি বা প্ল্যান আছে, সেটা যদি আপনি। আচ্ছা, সো প্রথমত আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বড় একটা গ্রুপ এই বছরও কপে অংশগ্রহণ করছে। একটা ল্যাকিংস সবসময় আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যারা অংশগ্রহণ করছে তারা কিছু বাজওয়ার্ড জানে, কিন্তু সেটার মানেটা কি সেটা প্রপারলি বুঝে না জন্য সেটা নিয়ে যখন তারা মিডিয়ার সামনে বা বিভিন্ন জায়গায় কথা বলে একই রকম হয়ে যায় কথাগুলো। হ্যাঁ, খুবই জেনারেল ভাবে তারা কথাগুলো বলে থাকে। তো বাংলাদেশ গত কয়েক বছর ধরে একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে যারা কপে যাচ্ছে বা অনলাইনে যারা ফলো করছে তাদেরকে নিয়ে তারা একটা অ্যাকশন প্ল্যান রেডি করেছে যে আমাদের সেখানে রোলগুলো কি থাকবে। সেখানে আমি যদি জেন্ডার পার্সপেক্টিভটাকে ফোকাস করে বলি, আমাদের দাবিটা থাকবে প্রথমত একটা পরিমাপযোগ্য মানদণ্ড তৈরি করা। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনি জলবায়ু অর্থায়নের কথা বলছিলেন, আমাদের জলবায়ু অর্থায়নে এই যে জেন্ডার পার্সপেক্টিভ ইস্যুটাকে মাথায় রেখে নারীদের এবং প্রান্তিক গোষ্ঠীরা যেন এই জলবায়ু অর্থায়নটা ন্যায়যোগ্যভাবে অ্যাক্সেস করতে পারে সেরকম একটা ব্যবস্থা তৈরি করা, এবং আরেকটা হচ্ছে দৃঢ় পর্যবেক্ষণ এবং মূল্যায়নের একটা অবকাঠামো তৈরি করে দেওয়া। সো এই তিনটা বিষয় নিয়ে এবার আমাদের মেইন একটা বিষয় একদম শেষে চলে এসেছি, আমি আপনার কাছ থেকে ফারহান হাফিজ শেষ করতে চাই। পরিবেশ উপদেষ্টার সঙ্গে কথা হচ্ছিল, উনি জানাচ্ছিলেন যে আমরা এবার লাইফস্টাইল নিয়ে কথা বলবো, মানে আমরা যে রিসাইকেল করা বা খুব বেশি অপচয় না করা, এটার সঙ্গেও তো নারীদের জীবনের একটা বিষয় জড়িয়ে আছে, সেই বিষয়টা তো উঠে আসতে পারে কিনা? অবশ্যই, শুধু এবং সেখানে লাইফস্টাইল মানে শুধুমাত্র যে কার্বন এমিশনকে কমানোর জন্য সেটা তো একটা আছে,
আমি কত বেশি আমার লাইফস্টাইল এটাকে ক্ষতিকর করে সেই জায়গাটা কমানো। তার পাশাপাশি আরেকটা বড় জায়গা আমার কাছে মনে হয় লাইফস্টাইলের একটা বড়, বিশেষ করে বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের খাদ্য এবং খাদ্যাভ্যাস এবং এই খাদ্য করতে গিয়ে বিউটিফিকেশন আছে। এটা কিন্তু একটা বড় জায়গা যে আমরা ওইগুলো খুব বলছি, কারণ এটা আমি খুব যদি বলি খুব ফ্যান্সি শোনায়, খুব মনে হয় যে আমি প্লাস্টিক বর্জন করছি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের খাদ্য, আমি কি যেটা খাচ্ছি এবং খাদ্য উৎপাদন করতে গিয়ে আমি যে পরিমাণ জলবায়ুর ক্ষতিকর করছি, যে ধরনের পেস্টিসাইড দিচ্ছি, যে সেইটা আসলে কতখানি, এবং নারীর জন্য সবচেয়ে বড় যে কথাটা একেবারেই আসে না সেটা হচ্ছে যে আমার ভূমির উপর নারীর আসলে অধিকার, আমাদের ন্যাচারাল রিসোর্সের উপর নারীর তো আসলে সেই অর্থে অধিকার নেই। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা যদি আলোচনাগুলো চালিয়ে যেতে পারি তাহলে হয়তো একটা সময় ভালো কিছু আসবে। ধন্যবাদ মাহমুদা আক্তার, ধন্যবাদ ফারহানা হাফিজ সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।